আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইশতিয়াক আছি শিকাই থেকে। আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের প্রতিদান কবিতাটি নিয়ে। প্রথমে জানব প্রতিদান কবিতার লেখক জসীমউদ্দীনকে নিয়ে। তো আমরা জসীমউদ্দীন লেখকের প্রথম যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ওনার জন্মসন। উনি জন্মগ্রহণ করেছেন 1903 সালের পহেলা জানুয়ারি। উনি জন্মগ্রহণ করেছেন 1903 সালের পহেলা জানুয়ারি। আমরা জানি পহেলা জানুয়ারি হচ্ছে ইংরেজি সনের প্রথম মাসের প্রথম দিন, সুতরাং জসীমউদ্দীনও কিন্তু 1903 সালের জানুয়ারি মাসের প্রথম তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার তাম্বুলকানা গ্রামে। তবে ওনার পৈতৃক নিবাস ছিল, অর্থাৎ ওনার বাবার নিবাস ছিল, বাবার বাড়ি ছিল ঠিকই ফরিদপুর জেলায়, তবে হচ্ছে গোবিন্দপুর গ্রামে। তো এই বিষয়টি মনে রাখবেন, ওনার জন্মস্থান এবং ওনার পৈতৃক স্থান কিন্তু এক জায়গায় না, এক জেলায় হলেও ফরিদপুর জেলায় হলেও কিন্তু গ্রাম ছিল ভিন্ন। অর্থাৎ ওনার জন্মসাল ছিল ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, কিন্তু ওনার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলায়, তবে গোবিন্দপুর গ্রামে। এই বিষয়টা একটু মনে রাখবেন। ওনার পিতার নাম হচ্ছে আনসার উদ্দিন মোল্লা এবং মাতার নাম হচ্ছে আমিনা খাতুন। আসলে লেখক পরিচিতিতে যে বিষয়গুলো আছে এগুলো আসলে মুখস্থ করার বিষয়। তো আমি যে বিষয়গুলো পয়েন্ট করে করে লিখলাম, আপনারা এই বিষয়গুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনারা চাইলে কোনো টেকনিক ইউজ করে, নিজের মতো করে কোনো টেকনিক ইউজ করে আপনারা মুখস্থ রাখবেন। তাহলে আমরা এতটুকু পর্যন্ত জানতে পারলাম যে ওনার জন্মসাল, ওনার মাতা পিতার নাম এবং পৈতৃক নিবাস সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবার জানবো ওনার শিক্ষা জীবন নিয়ে। লেখক জসীমউদ্দীন তিনি ছাত্র অবস্থায় থাকাকালীন তিনি বাংলা সাহিত্য নিয়ে তিনি চর্চা করেন। তিনি যখন ফরিদপুর জেলার রাজেন্দ্র কলেজে পড়াশোনা করছেন, তিনি সেখান থেকে আইএ ও বিএ পাশ করেন এবং এরপরে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেছিলেন। তো উনি কলেজে থাকাকালীন সময়েই কবিতা রচনা করেন, যেটি অনেক বেশি খ্যাতি পায়। আমরা অনেকে কবিতা রচনা সম্পর্কে জানি। তারপর ওনার সেই কবিতা রচনাটি ছাত্র অবস্থা থাকাকালীনই যে পাঠ্যগ্রন্থে লিখিত হয়। তো এই ওনার শিক্ষা জীবন। এবার আমরা জানবো জসীমউদ্দীনের কর্মজীবন নিয়ে। তো কর্মজীবনের শুরুতে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে ছিলেন। পরবর্তীতে তিনি সরকারের প্রচারণা ও জনসংযোগ বিভাগের উচ্চ পদে তিনি কর্মরত ছিলেন। এরপর জানবো জসীমউদ্দীনের উপাধি নিয়ে। বেসিক্যালি আমরা জসীমউদ্দীনকে পল্লী কবি হিসেবে জানি। তিনি গ্রামীণ যেসব বিষয় আছে সেসব বিষয় নিয়ে অনেক কবিতা লিখেছেন, অনেক সাহিত্য রচনা করেছেন। তো যার কারণে যে আমরা বেসিক্যালি উনি পল্লী জীবন নিয়ে অনেক বেশি সাহিত্য রচনা করেছেন, যার কারণে আমরা সকলেই ওনাকে পল্লী কবি হিসেবে চিনি। সুতরাং তিনি পল্লী কবি হিসেবেই আমাদের কাছে পরিচিত। এবার জানবো আমরা জসীমউদ্দীনের গ্রন্থাবলী নিয়ে। তার গ্রন্থাবলীর মধ্যে সবচেয়ে ফেমাস একটা গ্রন্থ, যেটি নকশি কাতার মাঠ, তারপর সুজন বাদিয়ার ঘাট, তারপর বালুচর। এছাড়া আরও অনেক ওনার গ্রন্থ রয়েছে, আপনারা বই থেকে সেগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। তবে এইখানে নকশি কাতার মাঠটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ জসীমউদ্দীনের। এরপর আমরা জানবো ওনার পুরস্কার সম্পর্কে। সাহিত্য চর্চার জন্য জসীমউদ্দীন একটি পুরস্কার পেয়েছিলেন, যেটি ডিলিট উপাধি। তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে পুরস্কারটি দেওয়া হয়। তো আপনার যদি প্রশ্নে আসে যে ডিলিট উপাধি কে পেয়েছিলেন বা সাহিত্যকৃতির জন্য কে ডিলিট উপাধি পেয়েছিলেন, তখন আপনি সেখানে উত্তর করবেন যে জসীমউদ্দীন। তো আমরা পুরস্কার সম্পর্কেও জেনে ফেললাম। এবার লাস্ট আমরা যে বিষয়টি জানবো সেটা মৃত্যু। তো ওনার মৃত্যু হয়েছে 1996 সালে। 1996 সালে ওনার মৃত্যু। ওনার জন্ম যদি হয় 1903 সালে, তার মানে উনি 73 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। তো আপনারা মৃত্যুসাল একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপর এর মধ্যে পৈতৃক নিবাসটা মনে রাখার চেষ্টা করবেন, শিক্ষা জীবন, তারপর কর্মজীবন, তারপর যে উনি পল্লী কবি হিসেবে পরিচিত, তারপর ওনার বেশ কিছু গ্রন্থ, বেশ কিছু বলতে বইয়ে যা আছে তাই আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। তারপর পুরস্কার, উনি যে ডিলিট উপাধি পেয়েছেন,
তারপর হচ্ছে মৃত্যু, কোন সালে উনি মৃত্যুবরণ করেছেন, এই বিষয়গুলো আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। আসলে লেখক পরিচিতিতে প্রায় হচ্ছে আপনার মুখস্থ রাখার বিষয়, এবং ক নাম্বার প্রশ্নে, সৃজনশীলে ক নাম্বার প্রশ্নের জন্য হচ্ছে যে লেখক পরিচিতি বেশ ভূমিকা রাখে। তাছাড়া বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে আপনার এমসিকিউ এর জন্য, এবং আপনি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও যখন যাবেন তখন হচ্ছে লেখক পরিচিতিকে অনেক এমসিকিউ হয়তো বা আপনি পাবেন। তো এমসিকিউর জন্য লেখক পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। তো লেখক পরিচিতির বিষয়গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। প্রতিদান কবিতার প্রথম পংক্তি নিয়ে আমরা আজ কথা বলবো। তো প্রথম পংক্তির প্রথম লাইনটি যদি আমরা দেখি, যে প্রথমেই বলে রাখি, প্রতিদান কবিতাটিতে কবি জসিমউদ্দিন পরোপকারী বিষয়টিকে তিনি টার্গেট করেছেন, অর্থাৎ পরোপকারী বিষয়টি নিয়েই হচ্ছে তিনি এই কবিতাটি রচনা করেছেন। তো আমরা প্রথম পংক্তির যদি প্রথম লাইনটি আমরা দেখি, যে আমার এই গড় ভাঙিয়া আছে যেবা আমি বাঁধি তার গড়, অর্থাৎ যে আমার গড়টি ভেঙে আমার ক্ষতি করেছে, আমি তার ক্ষতি না করে বরং আমি তার গড়টি বেঁধে দিই। এর পরের লাইনটি যদি দেখি, আপন করিয়ে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, অর্থাৎ কবিকে যে পর করেছে তার জন্য কবি এতটাই কষ্ট পেয়েছেন যে কবি তার জন্য কাঁদে, এবং কাঁদতে কাঁদতে কবি তাকে খুঁজে বেড়ান। কবিকে যে পর করে দিয়েছে কিংবা দূরে ঠেলে দিয়েছে, কবি তার জন্য কাঁদেন, এবং কেঁদে কেঁদে কবি তাকে খুঁজে বেড়ান। এরপরে লাইনটি যদি দেখি, যে মোরে করিল পথের বিরাগী। বিরাগী শব্দের অর্থ এখানে হচ্ছে দেশ ত্যাগ বা গৃহত্যাগ কিংবা উদাসীন শব্দ বোঝানো হয়। তো কবি বলতে চাচ্ছেন যে মোরে করিল পথের বিরাগী, অর্থাৎ যে আমাকে গৃহত্যাগী করেছে কিংবা দেশ ত্যাগী করেছে কিংবা আমাকে উদাসীন করে দিয়েছে, যে পথে পথে আমি ফিরি তার লাগি, অর্থাৎ আমি তাকে পথে পথে খুঁজে বেড়াই, আমি তার জন্য পথে পথে তার জন্য ছুটে বেড়াই। কবি এখানে যেটি বোঝাতে চেয়েছেন এই দুই লাইনের মাধ্যমে, অর্থাৎ যে আমাকে পথের বিরাগী করেছে, অর্থাৎ দেশ ত্যাগী করেছে কিংবা গৃহত্যাগী করেছে, আমি তার জন্য পথে পথে তাকে খুঁজে বেড়াই, কিংবা আমি পথে পথে তার জন্য তার পেছনে বা তাকে খুঁজে বেড়াতে আমি ছুটে বেড়াই। কবি এখানে এই দুইটি লাইনের মাধ্যমে এই বিষয়টি বোঝাতে চেয়েছেন। তারপর পরের লাইনটি যদি আমরা দেখি, দিগল রজনী, যার শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ রাত, অর্থাৎ দিগল রজনী মানে দীর্ঘ রাত, তার তরে জাগি গুমজে হরেছে মোর। হরেছে বলতে এখানে হরেছে শব্দের অর্থ হচ্ছে কেড়ে নিয়েছে, অর্থাৎ দীর্ঘ রজনী অর্থাৎ দীর্ঘ রাত, তার তরে জাগি গুমজে কেড়ে নিয়েছে মোর, মানে আমি তার জন্য জেগে থাকি, আমার ঘুম আসে না, আমি তার জন্য জেগে থাকি, অর্থাৎ আমি তাকে পথে পথে খুঁজি, যে আমার ক্ষতি করেছে, যে আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমি তার জন্য রাতভর জেগে জেগে কাঁদি, আমি তার জন্য আমি পথে পথে তাকে খুঁজে বেড়াই, সে আমার ঘুম তো আসে না, সে তো আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি তার জন্য রাত জেগে থাকি। এবং আমরা যদি শেষের লাইনটি দেখি, আমার এই গড় ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার গড়, অর্থাৎ প্রথম লাইনটি শেষে আবার বলা হয়েছে যে আমার গড় যে ভেঙে দিয়েছে আমি তার গড় বাঁধি। তো কবি এই পংক্তি দ্বারা যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, অর্থাৎ যে আমার ক্ষতি করেছে, আমার গড় ভেঙে দিয়েছে, আমি তার ক্ষতি করি না, আমি তার ক্ষতি করতে চাই না, বরং আমি তার গড়টি বেঁধে দিই এবং আমি তার জন্য কান্না করি। সে আমাকে এত কষ্ট দিয়েছে যে আমি তার জন্য কান্না করি এবং তাকে আমি খুঁজে বেড়াই, আমি পথে পথে তাকে খুঁজে বেড়াই, এবং তার জন্য আমার চোখে ঘুম আসে না, সে আমার ঘুম কেড়ে নিয়েছে, আমি সারা রাত তার জন্য জেগে থাকি। তো কবি এখানে মূলত বোঝাতে চেয়েছেন তিনি শত্রুর উপকার করে শত্রুকে ভালোবাসতে চান, শত্রুকে কাছে টেনে নিতে চান, অর্থাৎ তিনি এখানে পরোপকারের যে বিষয়টি সেটি তিনি এখানে বোঝাতে চেয়েছেন। শত্রুকে দূরে ঠেলে না দিয়ে তিনি শত্রুকে ভালোবাসার মাধ্যমে কাছে টেনে নিতে চেয়েছেন। তো এই পংক্তির মূল অর্থ হচ্ছে এগুলোই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি প্রথম পার্টে বলেছিলাম যে প্রতিদান কবিতাটি হচ্ছে পরোপকারী
নিয়ে হচ্ছে একটি কবিতা। তো আমরা দ্বিতীয় পংক্তিতে দেখব যে জসীমউদ্দীন কি বলতে চাচ্ছেন। আমার এই কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। অর্থাৎ জসীমউদ্দীনের কুল, কুল অর্থাৎ আমরা কিনারা বুঝতে পারি কিংবা আশ্রয় বুঝতে পারি বা ওনার স্থান এমনটা আমরা বুঝতে পারি। তো উনি এখানে যেটা বলতে চেয়েছেন যে আমার এ কুল ভাঙিয়াছে যেবা, অর্থাৎ যেজন আমার কুলটা ভেঙে দিয়েছে। এক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে নদীর কুল বা গড়ের কুল, অনেক কুলটা আসলে অনেক কিছু ডিফাইন করে। তো আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। অর্থাৎ আমার কুলটা যে ভেঙে দিয়েছে আমি তার কুল বাঁধি, অর্থাৎ আমি তার সাথে শত্রুতা আমি না করে আমি বরং তার কুলটা বেঁধে দিচ্ছি। তো জসীমউদ্দীন হচ্ছে এইটা বোঝানোর চেষ্টা করেছেন যে শত্রু ওনার কুল ভেঙে দিলেও কিন্তু উনি শত্রুর উপকার করছেন, উনি বরং শত্রুর সাথে শত্রুতা আমি না করে শত্রুর কুল বেঁধে দিচ্ছেন। ওকে, তো আমরা এরপরে দ্বিতীয় লাইনে যেটা দেখব, যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি। অর্থাৎ জসীমউদ্দীন বলতে চাচ্ছেন যে আমার বুকে আঘাত করে চলে গেছে, আমি তার জন্য কান্না করি। অর্থাৎ জসীমউদ্দীন এখানে কোনো হিংসা নয়, বরং তিনি ওনাকে যে আঘাত করে গিয়েছেন তার প্রতি হিংসা প্রকাশ না করে তিনি তার জন্য আরো কাঁদছেন। তো এই লাইনটিতে তিনি এটি বোঝানোর চেষ্টা করেছেন। তারপর যে লাইনটি আমরা দেখব যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান। বিষে ভরা বান অর্থ হচ্ছে বিষ দেওয়া হয়েছে এমন তীর। বিষে ভরা বান মানে হচ্ছে বিষ দেওয়া হয়েছে এমন তীর। অর্থাৎ যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান, যে হচ্ছে আমাকে বিষে ভরা তীর দিয়ে মেরেছে বা আঘাত করেছে, আমি দেই তারে বুক ভরা গান। অর্থাৎ জসীমউদ্দীনকে যে বিষ দেওয়া তীর মেরেছে, বিষ দেওয়া তীর মারলে হচ্ছে যে আমরা অতি শীঘ্রই মারা যায় বা খুব বেশি আঘাতপ্রাপ্ত কিংবা আহত হয়ে পড়তে পারি। তো এরকম তীর জসীমউদ্দীনকে যিনি মেরেছেন, জসীমউদ্দীন তার জন্য দিচ্ছেন বুক ভরা গান। ওকে, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনমভর। সারাটি জনমভর মানে হচ্ছে সারা জীবন পর্যন্ত। অর্থাৎ কাটা পেয়ে মানে তার পক্ষ থেকে আমি কাটা পেয়েছি, সে আমার পথে কাটা দিয়েছে, কিন্তু আমি তার বিনিময়ে তাকে ফুল দান করি, সারাটা জীবন ভর আমি তাকে ফুল দান করি। সে আমাকে কাটা দিলেও আমি কিন্তু তাকে কাটা দিইনি, আমি তাকে ফুল দান করেছি। এরপরের লাইনটি দেখব, আপন করিতে বেড়াই যে মোড়ে করেছে পর। যে আমাকে পর করেছে, লাস্টের লাইনটি দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে আমাকে পর করেছে, যে মোড়ে করেছে পর। অর্থাৎ যে আমাকে পর করেছে, যে আমাকে দূরে ঠেলে দিতে চাই, আপন করিতে বেড়াই। অর্থাৎ আমি তাকে আপন করার জন্য ছুটে চলি। অর্থাৎ যে আমাকে দূরে ঠেলে দিচ্ছে, যে আমাকে পর করে দিতে চাচ্ছে, আমিও তার থেকে পর না হয়ে বরং আমি তাকে আরো আপন করে নেওয়ার চেষ্টা করি, আমি তাকে আরো আপন করে নেওয়ার জন্য আমি ছুটে বেড়াই বা ঘুরে বেড়াই। তো বেসিক্যালি এই পংক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে আমি যদি বলি, মূলত এই পংক্তি দ্বারা জসীমউদ্দীন যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, বেসিক্যালি আমার কোনো শত্রু যদি আমার সাথে শত্রুতা করেও কিন্তু আমি তার সাথে শত্রুতা আমি করি না, আমি তার বিরুদ্ধে যাই না, বরং তাকে আমি আরো ভালোবাসার চেষ্টা করি। তো বেসিক্যালি এই বিষয়টি উনি এই পংক্তিতে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা তৃতীয় পংক্তি নিয়ে, কবিতার তৃতীয় পংক্তি নিয়ে আমরা আজ আলোচনা করব। তো আমরা শুরুতে বলেছিলাম যে কবি জসীমউদ্দীন প্রতিদান কবিতার মাধ্যমে পরোপকার করার বা শত্রুর প্রতিদান কিভাবে দিতে হয় সেটি তিনি মূলত এই কবিতাতে বোঝানোর চেষ্টা করেছেন। তো আমরা প্রথম লাইনটি যদি দেখি, মোর বুকে, তৃতীয় পংক্তির প্রথম লাইন যদি আমরা দেখি, মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক বড়ি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ দড়ি। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে কবিকে কষ্টময় কথা বলেছেন, অর্থাৎ এমন কিছু কথা, এমন কিছু কটু কথা
যেগুলো কবির মৃত্যু হয়ে যাওয়া, মানে আমরা অনেক সময় হয় না, আমাদেরকে কেউ কটু কথা বললে হচ্ছে আমরা সেটা অনেক সময় মৃত্যুর সাথে তুলনা করি, যে এর চেয়ে ভালো হতো আমি মারা যাই, এমনটা অনেক সময় বলি, যদি মৃত্যু কামনা করা উচিত নয়। তো কবি এখানে মূলত বোঝাতে চেয়েছেন যে এমন কটু কথা হয়তো বা কবিকে কেউ বলেছেন, অর্থাৎ কবির কবর রচনা করেছে, অর্থাৎ কবির কবর বেঁধেছে। তো কবি বলতে চেয়েছেন আমি তার বুক বড়ি রঙিন ফুলের সোহাগ। সোহাগ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। তো রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ, ফুল মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান তরি। অর্থাৎ কবিকে যে খারাপ কথা বলেছেন বা কবিকে যে কষ্ট দিয়েছেন, কবি তার প্রতি ফুলের বাগান, অর্থাৎ রঙিন ফুলের ভালোবাসা জড়ানো ফুলের বাগান তাকে উপহার করতে চান বা তাকে দিতে চান। অর্থাৎ এখানে মূল অর্থটা যেটা বোঝানো হচ্ছে, কবিকে যে কষ্ট দিয়েছেন কবি তাকে কষ্ট দিতে চান না, কবিকে যে কটু কথা বলেছেন কবি তাকে কটু কথা বলতে চান না, বরং ফুলের ভালোবাসা দিয়ে, ফুল জড়ানো ভালোবাসা দিয়ে কবি তাকে বরণ করে নিতে চান, কবি তার কাছে যেতে চান। এরপরের লাইন যদি দেখি, যে মুখে সে কহে সে নিটুরিয়া নিষ্ঠুর। নিটুরিয়া শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর। আমি লাইনটি আবার বলছি, যে মুখে সে কহে সে নিটুরিয়া বাণী। নিটুরিয়া শব্দের অর্থ হচ্ছে এখানে নিষ্ঠুর, অর্থাৎ যে মুখে সে নিষ্ঠুর কথা বলে, আমি লয়ে সখী তারই মুখখানি। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন আমি লয়ে সখী তারই মুখখানি। এখানে এই দুইটি লাইনের মাধ্যমে যে কথাটি কবি বলতে যাচ্ছেন সেটি আমি আপনাদেরকে বলি। অর্থাৎ যে আমাকে নিষ্ঠুর কথা বলে, আমি তার সম্মান রক্ষার্থে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে চাই। অর্থাৎ কবিকে যে নিষ্ঠুর কথা বলে, কবি তাকে তার সম্মান রক্ষার্থে, অর্থাৎ তার মুখকানি বলতে আমরা তার মুখ রক্ষার্থে এমনটা অনেক সময় আমরা বলি। বেসিক্যালি এখানে কবি মুখকানি বলতে সম্মানের কথা বলেছেন। তো তার সম্মান রক্ষার্থে কবি তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নিতে চান, তাকে আপন করে নিতে চান। এরপর আমরা যে লাইনটি দেখব, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। অর্থাৎ কবি এখানে নিরন্তর শব্দের অর্থ হচ্ছে সব সময়। অর্থাৎ কবি বলতে চান যে কত জায়গা থেকে আমি কত ফুল আনি, কত কি আনি, অর্থাৎ কত ঠাই হতে কত কি যে আনি, অর্থাৎ কত জায়গা থেকে। ঠাই তো আমরা অনেক সময় স্থান বুঝাই, তো কত স্থান থেকে বা কত ঠাই থেকে আমরা কত কি আনি বা কত জায়গা থেকে আমরা কত কি আনি, কত এখানে কবি ফুল বোঝাতে চেয়েছেন বা ফুল বোঝাতে চেয়েছেন, যেহেতু উনি প্রথমে ফুলের কথা বলেছেন, তো আমরা যেটা ধরে নেব যে এখানে কবি ফুলের কথা বলেছেন। অর্থাৎ কবি কত জায়গা থেকে কত ফুল আনেন শুধুমাত্র ওনাকে বরণ করে নেওয়ার জন্য, এবং সব সময় তিনি সেগুলো সাজিয়ে তুলেন, অর্থাৎ ফুলগুলো তিনি সাজিয়ে তুলেন, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। অর্থাৎ যে কবিকে পর করেছে ওনাকে আপন করার জন্য কবি কেঁদে কেঁদে বেড়ায়, এবং বিভিন্ন জায়গা থেকে তিনি ফুল সংগ্রহ করে আনেন এবং সেগুলো সবসময় সাজাতে থাকেন, শুধুমাত্র ওনাকে যে পর করেছে তাকে আপন করে নেওয়ার জন্য। এবং তিনি কেঁদে কেঁদে ছুটে বেড়ান শুধুমাত্র কবির শত্রুকে তিনি আপন করে নেওয়ার জন্য। অর্থাৎ আমরা এই পর্যন্ত এটাই বুঝতে পারলাম, কবি ওনার শত্রুকে দূরে ঠেলে না দিয়ে বরং ভালোবাসার মাধ্যমে কবি ওনার শত্রুদেরকে আপন করে নিতে চান। অর্থাৎ ওনার শত্রুরা ওনার সাথে যে ধরনের শত্রুতামি করেছে সেগুলোর প্রতিদান হিসেবে উনি ওনার শত্রুদেরকে ফুলের শুভেচ্ছা দিতে চান, ভালোবাসা দিতে চান, এবং তাদেরকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সম্মানের মাধ্যমে ওনাদেরকে আপন করে নিতে চান। আমরা মূলত এটির মূল ভাব নিয়ে আলোচনা করব। বেসিক্যালি প্রতিদান কবিতাতে কি বলা হয়েছে। তো প্রতিদান কবিতাতে কবি জসীমউদ্দীন বলতে চেয়েছেন, আপনারা যদি কবিতাটি মন দিয়ে পড়েন তাহলে হয়তো বা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কবিতাতে জসীমউদ্দীন বলতে চেয়েছেন শত্রুর প্রতিদান কিভাবে দিতে হয়। এই যে কবিতাটির নাম প্রতিদান, তো প্রতিদান বলতে কবি এখানে শত্রুর
প্রতিদান কিভাবে দিতে হয় সেটি নিয়েই মূলত কবি বলেছেন। বেসিক্যালি পরোপকার অর্থাৎ একজন অপরজনের প্রতি যে পরোপকারিতা, এই বিষয় নিয়ে মূলত এই কবিতাটিতে তুলে ধরেছেন। যেমন কবি এখানে আমরা যদি কবিতাটি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কবি এখানে হচ্ছে শত্রুর ওনার প্রতি শত্রুর যে ধরনের আচরণ, অর্থাৎ ওনাকে হয়তো বা শত্রুরা আঘাত করছে, কষ্ট দিচ্ছে, কটু কথা বলছে, যেগুলো হচ্ছে ওনার অনেক বেশি খারাপ লাগে। ওনার এমনও মনে হয় যে কেউ হয়তো বা ওনাকে বিষ বরা তীর আঘাত করেছে, এমনও হয়তো বা উনি শত্রুর পক্ষ থেকে কটু কথা শুনেছেন যেগুলো ওনার মনে হয়েছে যে ওনাকে কেউ বিষ বরা তীর আঘাত করেছে। তো এই ধরনের তীরের আঘাত পাওয়ার পরও, এই ধরনের শত্রুর পক্ষ থেকে আঘাত পাওয়ার পরও তিনি তার পুরো শত্রুকে ভালোবাসেন, তারপরও তিনি শত্রুকে ভালোবেসে যান। অর্থাৎ কোনো একজন যখন আমাদেরকে কষ্ট দেয়, সেটা হোক কথার মাধ্যমে, সেটা হোক আঘাত করার মাধ্যমে, সেটা হোক আমাদের গড় ভেঙে দেওয়ার মাধ্যমে, কিংবা আমাদের কুল ভেঙে দেওয়ার মাধ্যমে যদি কেউ আমাদেরকে আঘাত দেয়, আমরা তাকে ভালোবাসার মাধ্যমে আমরা তাকে আরও বেশি আপন করে নেওয়ার চেষ্টা করব। আমরা তাকে কষ্ট দিব না। সে আমার গড় ভেঙে দিয়েছে তাই বলে আমি তার গড় ভেঙে দিব না। সে আমাকে কষ্ট দিয়েছে তাই বলে আমি তাকে কষ্ট দিব না। সে আমাকে কটু কথা বলেছে তাই বলে আমি তাকে কটু কথা বলবো না। বরং সে আমাকে খারাপ কথা বললেও আমি তার খারাপ কথার কিংবা কটু কথার বিনিময়ে তার সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব, তাকে আমি সম্মান দিব। সে আমাকে হয়তো বা অসম্মান করতে পারে, কিন্তু তাতে আমি কষ্ট পেলেও সেটা আমি সহ্য করে আমি তার প্রতি সম্মান জ্ঞাপন করব, তাকে আমি ভালোবাসবো। তাকে ভালোবাসার মাধ্যমেই তাকে আমি আপন করে নিব। সে হয়তো বা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু তারপরও আমি দূরে যাব না। আমি বরং তাকে খুঁজে বেড়াবো, সে কোথায় আছে তাকে আমি খুঁজে বেড়াবো। খুঁজে আমি তাকে ফুলের শুভেচ্ছা জানাবো, ফুলের শুভেচ্ছার মাধ্যমে, তাকে সম্মানের মাধ্যমে আমি তাকে ভালোবাসবো, আর ভালোবাসার মাধ্যমে আমি তাকে আপন করে নিব। অর্থাৎ কবি প্রতিদান কবিতায় মূলত এটি বোঝাতে চেয়েছেন, আমরা যেন মানুষের পরোপকারে এগিয়ে যাই। বরং শত্রুরা আমাদের ক্ষতি করলেও, শত্রুরা আমাদেরকে কষ্ট দিলেও, শত্রুরা আমাদেরকে কটু কথা বললেও, আমাদের ক্ষতি করলেও আমরা যেন শত্রুর ক্ষতি না করি। আমরা যেন শত্রুকে সেটা রিপ্লাই হিসেবে যেন কোনো কষ্ট না দিই, বরং আমরা যেন শত্রুর উপকার করি, আমরা যেন শত্রুকে আরো ভালোবাসি। সে আমাকে যত কষ্ট দিবে আমি যেন শত্রুকে আরো বেশি ভালোবাসি, যেন আমার ভালোবাসার মাধ্যমে যেন শত্রু আমার আপন হয়ে যায়, অর্থাৎ আমি যেন আমার শত্রুকে আপন করে নিতে পারি। সুতরাং কবি জসিমউদ্দিন প্রতিদান কবিতার মাধ্যমে কিভাবে আমরা আমাদের শত্রুর প্রতিদান দিব, কিভাবে পরোপকারিতার মাধ্যমে আমরা শত্রুকে কাছে টেনে নিব, কিভাবে আমরা শত্রুর কৃতকর্মের প্রতিদান আমরা দিব, সেটি মূলত কবি এই প্রতিদান কবিতায় বোঝাতে চেয়েছেন। সুতরাং সৃজনশীল প্রশ্নে হয়তোবা আপনাদের আসতে পারে যে উদ্দীপকের সাথে আপনার প্রশ্নে হয়তোবা কবিতা থেকে একটি পংক্তি দিয়ে দিতে পারে কিংবা একটি লাইন দিয়ে দিতে পারে, যেটি নিয়ে হয়তোবা আপনাদের প্রশ্ন করতে পারে। তো আপনারা যদি কবিতাটির মূল ভাবটা যদি বুঝে যান এবং কবিতাটির কোন পংক্তিতে কিংবা কোন লাইনে কি বলেছে সেটি যদি আপনারা বুঝে যান, তাহলে আপনার ইজিলি এই কবিতার থেকে যা প্রশ্ন করা হবে সেগুলোর উত্তর দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রতিদান কবিতায় কি বোঝাতে চেয়েছে। তো আপনারা সেই অনুযায়ী প্রিপারেশনটা নেবেন, আর আপনারা যদি কবিতা বুঝতে পারেন তাহলে আমি মনে করি আপনারা সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালো পারবেন। তো কবিতার মধ্য থেকে যে সৃজনশীলগুলো আসে সেগুলোতে দেখা যায় 1 নম্বর প্রশ্নে হচ্ছে শব্দার্থ কিংবা লেখক পরিচিতি কিংবা কবিতার কোনো একটি পংক্তি নিয়ে হয়তো বা কোনো প্রশ্ন আসতে পারে, এবং দ্বিতীয় প্রশ্নে প্রায় সময় দেখা যায় কবিতার কোনো একটি লাইনের অর্থ হিসেবে বা লাইনটি ব্যাখ্যা করো কিংবা পংক্তিটি ব্যাখ্যা করো, এমন টাইপস কিছু প্রশ্ন হচ্ছে সৃজনশীলের 2 নম্বরে আসে, এবং 3 নম্বর আর 4 নম্বর হচ্ছে উদ্দীপকের সাথেই আসে। তো বেসিক্যালি এখানে কবিতার মধ্যে যদি আপনারা কবিতার পংক্তিগুলো কিংবা লাইনগুলো যদি আপনারা বুঝতে পারেন, কবিতার মূল ভাবটি যদি বুঝতে পারেন, তাহলে সৃজনশীল আনসার করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কিংবা কোনো সমস্যা থাকে আপনারা চাইলে কমেন্টে সেটি জানাতে পারেন। এছাড়া পূর্ববর্তীতে একজন হচ্ছে প্রতিদান নিয়ে ক্লাস নিতে বলেছিল। বেসিক্যালি হচ্ছে যে আমি
ওই কারণে হচ্ছে প্রতিদান নিয়ে আমি ক্লাস নিই, না হয় অন্যান্য চ্যাপ্টার নিয়ে হচ্ছে ক্লাস নেওয়ার কথা ছিল। তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে। আপনারা পরবর্তী ক্লাস পর্যন্ত আমাদের সাথেই থাকুন, শিকাইয়ের সাথে থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। dum